TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি হিসান জুয়েল। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সুপ্রিম কোর্ট আংশিক দায় মুক্তির রায় দেয়া এবং এর প্রভাব নিয়ে আলোচনা করব আজকের আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। সেই সাথে প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কে বাইডেনের খারাপ পারফরমেন্সের পর চাপের মুখে আছেন তিনি। ডেমোক্রেটিক পার্টির ভেতর থেকে এই চাপ বাড়তে শুরু করেছে। এই বিষয়টির নানা দিক নিয়েও কথা বলবো। দেশের বাইরে ঘটনাগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ একটি খবর হলো হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দিয়েছে আরব লীগ। এইসব বিষয় নিয়ে আলোচনা করতে আজকের আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে অতিথি হিসেবে আছেন আয়েশা দিয়ান, প্রযুক্তিবিদ এবং রাজনৈতিক বিশ্লেষক, আর আছেন মাফ মিসবাউদ্দিন, ন্যাশনাল প্রেসিডেন্ট এসএল। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সরাসরি সেসব বিষয়ে চলে যেতে চাই। শুরুতেই বাইডেনকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে ডেমোক্রেটিক কংগ্রেসম্যানের আহ্বান। প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কে প্রেসিডেন্ট বাইডেনের দুর্বল পারফরমেন্সের পর ডেমোক্রেটিক পার্টির ভেতর যে অস্থিরতা তৈরি হয়েছে তার বহিঃপ্রকাশ হতে শুরু করেছে। টেক্সাসের ডেমোক্রেটিক কংগ্রেসম্যান লয়েড ডগেট এক বিবৃতিতে আগামী প্রেসিডেন্ট নির্বাচন থেকে বাইডেনকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, বাইডেন গুরুত্বপূর্ণ স্টেটের সেনেটরদের পিছনে ঘুরছেন। বিভিন্ন জরিপে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়ে অনেক পিছিয়ে আছেন। তিনি আশা করেছিলেন প্রেসিডেন্সিয়াল ডিবেটের মাধ্যমে এই পরিস্থিতির পরিবর্তন হবে, তবে এমনটা না হওয়ায় তিনি আশাহত। কলোরাডো 3rd কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট থেকে ডেমোক্রেটিক প্রার্থী অ্যাডাম প্রিস তিনিও বাইডেনকে প্রেসিডেন্ট প্রার্থিতা থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। এদিকে সাবেক হাউস স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, প্রেসিডেন্ট বাইডেন এবং সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প দুজনেরই মানসিক স্বাস্থ্য পরীক্ষা করা উচিত। এটি প্রাথমিক তথ্য। আমরা চলে যাব আলোচনায়। শুরুতেই মাফ মিসবাউদ্দিন, আপনার কাছে জানতে চাই সেটি হলো যে তথ্যগুলো আমরা দেখছি, অর্থাৎ যখনই বাইডেন এবং ট্রাম্প প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কটি করেছেন, বিতর্কের পরপর যে আপডেটগুলো আছে সেগুলো একটু আমরা দেখে আসতে চাই, তারপর আপনার কাছে প্রশ্নটি করব। এই বিতর্ক পরবর্তী যে প্রতিক্রিয়াগুলো হচ্ছে সেই প্রতিক্রিয়াতে ডেমোক্রেট সমর্থকরা বলছেন প্রার্থী হিসেবে বাইডেনের ফিটনেস নিয়ে তারা সন্দেহ জানাচ্ছেন। বারাক ওবামা, যিনি প্রেসিডেন্ট জো বাইডেনের খুবই ঘনিষ্ঠ হিসেবে পরিচিত, তিনি বলছেন বাইডেন বিতর্কে ভালো করেননি। আমরা 1 নম্বর গ্রাফটাতে এগুলো হয়তো দেখতে পাবো। নিউ ইয়র্ক টাইমস তাদের এডিটোরিয়ালে বলছে বাইডেনকে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর জন্য তারা আহ্বান জানাচ্ছে। অর্থাৎ এই কথাগুলোর পাশাপাশি লয়েড ডগেট নতুন করে বলছেন, যিনি প্রথম কংগ্রেসম্যান হিসেবে বাইডেনকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। এবং ডেমোক্রেটিক গভর্নর যারা আছেন তারা আগামী বুধবার হোয়াইট হাউসে একটি বৈঠক করবেন বলে বলছেন, যে বৈঠকে তারা কামালা হ্যারিসকেও আমন্ত্রণ জানিয়েছেন। অর্থাৎ তারা এই পরবর্তীতে প্রেসিডেন্ট হিসেবে বাইডেন কতটা যোগ্য নির্বাচনে দাঁড়ানোর জন্য সেই বিষয়গুলো নিয়ে কথা বলবেন। তবে বাইডেনের পরিবারের ভিতর থেকে যে তথ্যগুলো আমাদের হাতে আছে, অর্থাৎ বিভিন্ন মিডিয়ায় যে তথ্যগুলো প্রকাশ করা হচ্ছে সেগুলো হলো বাইডেনের পরিবার থেকে তাকে চাপ দেওয়া হচ্ছে তিনি যাতে নির্বাচনে টিকে থাকেন। বিশেষ করে তার ছেলে হান্টার বাইডেনের পক্ষ থেকে তাকে চাপ দেওয়া হচ্ছে তিনি নির্বাচনে যাতে দাঁড়িয়ে থাকেন, এবং একই সঙ্গে তারা দোষ চাপানোর চেষ্টা করছে বাইডেনের উপদেষ্টাদেরকে, অর্থাৎ তাদেরকে বরখাস্ত করা যায় কিনা, বরখাস্ত করে এই প্রথম বিতর্কের দোষগুলো অন্যের ঘাড়ে দেওয়া যায় কিনা সেই চেষ্টাটি চলছে। আর প্রেসিডেন্ট বাইডেন তিনি নিজেও বলছেন যে তিনি সাধারণত যতটা ভালো করেন ততটা ভালো তিনি করেননি। এগুলো বিতর্ক পরবর্তী প্রতিক্রিয়া। আমরা মাফ মিসবাউদ্দিন আপনার প্রতিক্রিয়াটিও জানতে চাই। শিওর। এখন জুয়েল ভাই ভাই এবং টিভিএন অক্লান্ত পরিশ্রমে আমরা এখানে দর্শকদের ভিতরে জানবেন, শুনবেন বা দেখবেন, সবাইকে আন্তরিক মোবারক। আমার শরীরটা এত সুন্দর, আমি হয়তো বাইরে যাবো, বাট অ্যাপার্ট ফ্রম দিস আমাদের যে সাবজেক্ট ইট ইজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমেরিকার ইতিহাসে যে কতগুলি আমরা দেখেছি গত 40 বছর, আমি 10টা ইলেকশন, এর ভিতরে আমি মনে করি এবারকার ইলেকশন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে সুপ্রিম কোর্টের বর্তমান অবস্থান 6-2, এবং আপনার দেখতে সমস্ত কেসগুলো আছে। এই ইলেকশনের পরে যিনি প্রেসিডেন্ট হন না কেন তিনি 2 জন অ্যাপয়েন্টমেন্ট করবেন। ইট কুড বি 8-1 or 5-4,
what we want. Now, এবার আসি Biden, the president, he is one of the best presidents since Carter, Reagan, Bush, Clinton, Bush, and then Obama. Why I'm saying that? Last 3.5 years, he has done more than every one of them in their first term. So this is one of the criteria. Second criteria, those bipartisan bill that Republicans opposed originally, but finally because of statesmanship, he made them support and he approved them, became the law, including of them will be by what do you call it? Inflation Reduction Act, and then Construction Act, we see on $3 trillion, and all other, especially in this country for working people, Bangladeshi, South Asian people. He has immigrant people. He has done more than any other in their 4 years now. Of course, his debate hurts everywhere, especially those who are Democrat from the day one and those who are supporting him. They are very upset because he has come around. But if you remember last World Cup, Argentina lost to Saudi Arabia. Everybody said that he will the Biden যেহেতু candidate, সুতরাং Biden, and we all should do our part to save this country, because there is no time left. 6 weeks, you cannot do no delegate. If somebody else in the Democratic Party could have gotten one delegate, he could have gone to the floor and can request the other one. Biden could have given that, but there's nobody to give. It has to become a candidate to the primary again. It's impossible. Then you need $250 million. Nobody can raise $250 million in next 5.5 months. So I think we are talking, changing him is an impossible episode, which cannot happen. So what we have to do, take his accomplishment out there and work hard. The issue remains same. The 69% American white will always support Trump. He still has, out of 74 million, 70 million loves him. On the other hand, Democrat does this always. 86 million voted. Now he does not have 60 million. I think those 26 million is sleeping giant. We should go to them. We should reach them. We can do in 5 months to reach them and to bring him back. And definitely there will be more debate. Of course, age is an issue. But how younger is Trump? 79 and 83, I think. Nothing is so big. So, of course, we have seen Biden more than we have seen Trump last 4 years. We don't know how many times Trump fall because he is not in the media. Biden is always in front of the media. So this is my understanding of American politics as much as I do, as much as I know. And you also know, I have given you more statistics in the coming. পরিষ্কার হয়েছি। আমরা একটু আশাদের কাছে যেতে চাই। আশাদ, সেটা হলো যে আগে থেকেই কিন্তু বাইডেনকে নিয়ে ট্রাম্প শিবির কথা বলছিল। তার ক্যাম্পেইন দল নানা ধরনের অভিযোগ করছিল, ট্রাম্পের বাইডেনের ফিটনেস নিয়ে নানা ধরনের অভিযোগ ছিল। কিন্তু এই বিতর্কের পর আমরা যেটি দেখেছি যে বাইডেনের ঘরের ভিতরে কথা বলা শুরু হয়েছে। যখনই বিতর্কে তার পারফরমেন্স ভালো ছিল না, তারপরে তার দল থেকে কথা বলা শুরু হয়েছে, তাকে সরে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে। এবং সবশেষ যে তথ্যটি সেটি হলো কংগ্রেসম্যান লয়েড ডগেট, তিনি নিজে বলছেন যে বাইডেনের সরে দাঁড়ানো উচিত। এখন এই যে ঘরের এবং বাইরের দুটো বিষয় বাইডেন একা কিভাবে সামাল দেবেন বলে মনে হচ্ছে? ধন্যবাদ আপনাকে। তো এই বিষয়টি শুধুমাত্র এই বিতর্কের সময় নয়, আমি বলবো যে এটা বেশ কিছুদিন ধরেই আলোচনায় ছিল এবং ডেমোক্রেট পার্টির ভেতরে
আমরা জানি যে একটি গ্রুপ কিংবা অনেকেরই এটা কনসার্ন ছিল, বিশেষ করে আমি বলবো যে ইয়াং ডেমোক্রেটসদের মধ্যে এটা একটা বরাবরেরই কনসার্ন যে এইজ ফ্যাক্টরটা নিয়ে। এবং আমরা যেগুলো সব ন্যাশনাল সার্ভেতে দেখছি যে প্রত্যেক জায়গায় কিন্তু এই যে দুজন প্রেসিডেন্ট ক্যান্ডিডেটকে নিয়ে কিন্তু মানুষের মধ্যে, নিউ জেনারেশন ভোটার্সদের মধ্যে উৎসাহ ভীষণ কম। তার কারণ হচ্ছে যে তাদের কাছ থেকে যেটা ইয়াং জেনারেশন, ইয়াং ভোটার্সরা এক্সপেক্ট করছে সেরকম কোনো কিছু তারা দেখতে পাচ্ছে না। কিংবা এটা একটা এইজ ফ্যাক্টরটা যদিও থাকছে, যেটা একটু আগে উনি বললেন 81 and 78 এর মধ্যে পার্থক্য তেমন কিছু নেই, কিন্তু কথা হচ্ছে যে আমরা বারবারই বলেছি যে আমাদের সামনে যদি দুটো অপশনই পছন্দসই না হয় তখন মন্দের ভালোর মতো একটা ব্যাপার হয়। তো সেটাই হচ্ছে ব্যাপার। কিন্তু এখন ডেমোক্রেট পার্টির ভেতরে যেটা হচ্ছে যে আমরা যখন ন্যাশনাল সার্ভে গুলো দেখছি, বারবারই উঠে আসছে যে শুধু এইজ ফ্যাক্টরের জন্য নয়, বাকি এইজ ফ্যাক্টরটাকে সামনে রেখে বাইডেনের যেগুলো কর্মকাণ্ড গত 4 বছরে, 3.5 বছরে যে কাজ হয়েছে, যেটা আমি এর আগেও বলেছিলাম যে এটাকে আমরা হাইলাইট করতে মিস করছি ডেমোক্রেট পার্টির প্ল্যাটফর্ম থেকে, সেটা একটা বিরাট ব্যাপার। 2 নাম্বার হচ্ছে তার যে উইকনেস গুলো আছে সেগুলো এত প্রমিনেন্টলি এখন সাধারণ মানুষের মধ্যে শঙ্কা সৃষ্টি করছে। কারণ আমাদেরকে এটা মনে রাখতে হবে যে পার্টি লাইনের বাইরে যেও কিন্তু আমরা ইন্ডিপেন্ডেন্ট ভোটার্সদের টার্গেট করছি, সাধারণ মানুষদেরকে টার্গেট করতে হবে ন্যাশনাল ইলেকশনে। তো সেইখানে অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল, অ্যাজ অ্যান আমেরিকান সিটিজেন আমার কনসার্ন কি, আমি কিভাবে দেখছি, অনেক কিছু আছে যেগুলো ভোট বিলস পাস হয়েছে কিংবা যেসব অ্যাডভান্টেজিয়াস সিচুয়েশন মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য তৈরি হয়েছে, সেটা কিন্তু মানুষ জানে না। কারণ আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু আমরা খুব বেশি ডিফারেন্স ফিল করতে পারছি না, বিকজ অফ দ্য ইনফ্লেশন, বিকজ অফ সাম আদার ইস্যুস। আর এগুলো সবকিছুকে ছাড়িয়ে যেটা হচ্ছে সোশ্যাল স্টিগমা। তো এখন এই যে নতুন প্রজন্মের ভোটার কিংবা প্যালেস্টাইন ইস্যুটি নিয়ে আরব মুসলিম বলেন কিংবা নন, সবার মধ্যেই একটা যে অসন্তোষ তৈরি হয়েছে সরকারের বিপক্ষে, যে ডেমোক্রেট প্ল্যাটফর্মের মধ্যেও কিন্তু সেটা স্ট্রং। তো এই জন্য আমার মনে হয় এই মুহূর্তে যেই ওপেন ডিসকাশন এটা হয়ে যাচ্ছে, যে এটা বেরিয়ে আসছে যে তার ফ্যামিলি থেকে অন্যভাবে সেটাকে যেভাবেই দেখানো হোক না, আমি মনে করি যে এটা একটা খুব ভাইটাল ইস্যু এই মুহূর্তে। এবং এটা কনসিডার করাটা খুব আনইউজুয়াল কিছু না, যদিও উনি বলেছেন যে এখন ফান্ড রেজিং এর ব্যাপার আছে, ফান্ডের ব্যাপার আছে, অন্যান্য লজিস্টিকের ব্যাপার আছে, কিন্তু আমরা অতীতেও এরকম দেখেছি, একেবারে যে হয় না তা না। ডেমোক্রেট কনভেনশনের সময় কিন্তু উনি যদি নিজে স্বইচ্ছায় কাউকে পিক করেন এবং দিয়ে দেন নমিনেশন, মানে ওনার ইয়ে হিসাবে, তাহলে কিন্তু সেটা কোনো সমস্যার সৃষ্টি করবে না। তো এই জায়গাটিতে বাইডেন আসবেন কিনা এটা সমস্ত পুরোপুরি ডিপেন্ড করছে তার ইচ্ছের উপর, তার নিজস্ব কনফিডেন্সের ব্যাপার আমি বলবো না। তিনি অবশ্যই ভালোভাবে 3.5 বছর পরিচালনা করেছেন, সেটাতে আমাদের কোনো সন্দেহ নেই। কিছু কিছু ব্যাপারে অবশ্যই আমরা সকলেই দ্বিমত পোষণ করি, যেটা পররাষ্ট্রনীতির ব্যাপারে হয়েছে, যেটা এই মুহূর্তে আমরা ফেস করছি। এটা ছাড়া অভ্যন্তরীণ ব্যাপারগুলো খুব ভালোভাবেই সামলেছেন। কিন্তু আগামী 4 বছরের কথা চিন্তা করে, ফিউচারের কথা চিন্তা করে আমার মনে হয় যেই প্রস্তাবটি এসছে সেটা অবশ্যই কনসিডার করা যেতে পারে। বাইডেনের ডিবেটের পারফরমেন্স শুধুমাত্র আমি বলবো না যে একটা পারফরমেন্সই ইন্ডিকেশন যে এটা হচ্ছে, আমরা এর আগেও কিন্তু অনেকগুলো ইন্ডিকেশন পেয়েছি যে ওয়েদার ইটস এজ রিলেটেড অর পার্সোনালিটি, তার এই মুহূর্তে মানুষের কনফিডেন্স পাওয়াটা সবচেয়ে বেশি প্রয়োজন। আর সেই জায়গাটি আপনাকে একটু থামিয়ে ভিন্ন একটা প্রসঙ্গ আপনার কাছে জানতে চাই, সেটা হলো এই আলোচনাগুলো আসছে তো আসলে তার শারীরিক সক্ষমতার বিষয়টি নিয়ে। সেক্ষেত্রে ন্যান্সি পেলোসি তিনি কিন্তু ভিন্ন একটি প্রস্তাব দিয়েছেন। তিনি বলছেন যে বাইডেন এবং ট্রাম্প দুজনেই শারীরিক এবং মানসিক দুটো পরীক্ষাই করা দরকার। তিনি বলছেন শুধুমাত্র কেন শারীরিক বিষয় নিয়ে বাইডেনকে নিয়ে কথা হবে, ট্রাম্পের মানসিক বিষয় কিংবা ট্রাম্পের শারীরিক বিষয় নিয়েও তো আলোচনা আসতে পারে। এবং একটু তথ্য জানাই আপনাকে যে হোয়াইট হাউস বলছে লাস্ট এই ফেব্রুয়ারিতে, 2024 সালের ফেব্রুয়ারিতে বাইডেনের যে ফিজিক্যাল ফিটনেস সেটি পরীক্ষা করা হয়েছে, সেখানে তিনি চমৎকারভাবে পাশ করে গেছেন। এবং ট্রাম্পের ডাক্তার যে তার শারীরিক অবস্থার রিপোর্টটি দিয়েছেন সেটি হলো নভেম্বর 2023 সালে, তারাও বলছেন যে ট্রাম্প শারীরিকভাবে ভালো আছেন। কিন্তু ন্যান্সি পেলোসি দুজনেরই শারীরিক এবং মানসিক পরীক্ষা করার কথা বলছেন। এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things.
Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. এটা অবশ্যই আমি বলবো যে ফিজিক্যাল ফিটনেস নিয়ে ডক্টর রিপোর্টের ব্যাপারটা আলাদা। এটা ক্লিনিক্যালি আপনি অবশ্যই তারা যদি ফিট পজিশনে না থাকতেন, ট্রাভেল করতেন না, কাজ কর্মকাণ্ড সাধারণ সবার মতো করতে পারতেন না, সেটার ক্রেডিবিলিটিটা আমরা এখানে জাজ করছি না মানে পুরোপুরি ভাবে। যদিও বলা হচ্ছে তাদের এইজটা ফ্যাক্টর, এইজ অ্যান্ড হেলথ কন্ডিশন ভালো কি খারাপ সেটার সাথে পুরোপুরি সম্পৃক্ত নয়। এটা হচ্ছে যে সার্টেনটির ব্যাপার। একজন মানুষ একটা সার্টেন এইজে পৌঁছালে সেখানে অনেক কিছু আনসার্টেন, যে তারপরে কে ভাইস প্রেসিডেন্ট হবেন এবং তিনি রাষ্ট্রের প্রধান হবেন, তো সেখানেও একটা ফ্যাক্টর কাজ করছে যে গভর্নমেন্ট যদি মাঝখানে কোনো রকমের ইনসিডেন্টাল সিচুয়েশনে পড়ে। আর দ্বিতীয় হচ্ছে যে মেন্টাল টেস্টের কথা ন্যান্সি পেলোসি বলছেন, এটা আমার মনে হয় আমরা এটা খুব স্বাভাবিক যে একজন এই বয়সের ব্যাপারটি সেখানে চলে আসে, যে সব সময় কনসিস্টেন্ট থাকা হয়তো সম্ভব হয় না। সেজন্যই এটা যেমন ট্রাম্পের বেলায় আমরা রিপিটেডলি দেখেছি যে তার কথাবার্তায় অসংযতা এবং তার বিহেভিয়ারাল ইস্যুস অনেক বেশি আছে। তো এখানে প্রশ্ন হচ্ছে ট্রাম্পের ব্যাপারটি কেন তার জনপ্রিয়তাকে হার্ট করছে না। কারণ আমরা জানি যে ট্রাম্প যেই গ্রুপ অফ পিপলকে অ্যাড্রেস করেন কিংবা যেখানে তার বেস আছে সেখানে কিন্তু এগুলো কোনোটাই ম্যাটার করে না, কারণ তার প্রেজেন্টটা তাদের কাছে অন্য ইস্যু নিয়ে কাজ করছে, সেই জন্য তারা এগুলোকে কনসিডার করছে না। কিন্তু আমরা যখন ডেমোক্রেটিক ভোটার্সদের দেখছি, সাপোর্টারকে দেখছি, কিংবা ইন্ডিপেন্ডেন্ট ভোটার্সকে টার্গেট করছে, কিংবা যাদের দিয়ে আপনি ভোট পার্সেন্টেজ উইন করার কথা চিন্তা করছেন, তারা কিন্তু বাইডেনকে যখন চিন্তা করছে তখন বাইডেনকে চিন্তা করছে আমাদের প্রেসিডেন্ট অ্যাজ এ আমেরিকার যিনি ট্রু ওয়েলবিং চিন্তা করবে, ইউনাইটেড আমেরিকার কথা চিন্তা করেন, যিনি ইমিগ্রেন্ট পপুলেশনের কথা চিন্তা করবেন, জাস্ট নট ফর এ স্পেসিফিক গ্রুপ অফ পিপল। তো যখন এই পপুলেশন ডেমোগ্রাফিক্স গুলোকে আমরা কনসিডারেশনে, তখন কিন্তু স্ট্যাটিস্টিক্সটা তাদের মনোভাবটা ইভ্যালুয়েশনের জন্য শুধু তার এইজটাকে একটা ফ্যাক্টর হিসেবে কনসিডার করছে, কিন্তু সেটার আউটকামস গুলো কি কি হতে পারে কোইন্সিডেন্টালি সেগুলোকেও কনসিডারেশনে নিয়ে আসছে, যার কারণে বায়াসনেসটা সরে যাচ্ছে। বাইডেনকে তারা পছন্দ করলেও কিন্তু এই মুহূর্তে বায়াস থাকতে পারছে না, যেটা ট্রাম্পের বেলায় ট্রাম্প সাপোর্টাররা করছে। আমার মনে হয় সেখানেই একটা ডিফারেন্স আমরা দেখছি পোলগুলোতে, যে যতগুলো পোলের জরিপে বাইডেন পিছিয়ে পড়ছে সেখানে এই যে ফ্যাক্টর গুলো অনেক কি রোল প্লে করছে সেটা কিন্তু ট্রাম্পের বেলায় কি রোল প্লে করছে না। তো ওখানেই একটা পার্থক্য তৈরি হয়ে যাচ্ছে। মাহফুজউদ্দিন, আপনার কাছে জানতে চাই, সেটা হলো আপনার প্রথম আলোচনাটা শুনে মনে হচ্ছে আপনি এখনো বাইডেন থাকার পক্ষে আছেন, কিন্তু আমি একটু সিএনএন এর জরিপটা দেখাতে চাই। এই বিতর্কের পরে সিএনএন যে জরিপটা করেছে সেখানে ট্রাম্পের পক্ষে গিয়েছিলেন 49% এবং বাইডেনের পক্ষে ছিলেন 43%। কিন্তু পরবর্তীতে আবার নিজস্ব দলের মধ্যে যে জরিপটি হয়েছে, অর্থাৎ ডেমোক্রেটিকদের মধ্যে যে জরিপটি হয়েছে, সেখানে মাত্র 25% বলছেন তারা বাইডেনকে চান, বাকি 75% ডেমোক্রেটিক রেজিস্টার্ড ভোটাররা বলছেন বাইডেনের পরিবর্তে যে কোনো প্রার্থীকে তারা মেনে নিতে রাজি, অর্থাৎ 25% মাত্র বাইডেনের পক্ষে আছেন। এই অবস্থায় আপনার কাছে কি মনে হয়, ন্যাশনাল কনভেনশনের আগে বাইডেন কি সরে দাঁড়ানোর কোনো সম্ভাবনা আছে কিনা? না, বিষয়টাকে এভাবে দেখতে হবে। ভাই দাও তো জানেন, আমি বাই প্রফেশন আই এম অ্যান অ্যাকচুয়ারি, সো আই নো দি নাম্বারস। নাম্বার ওয়াইজ আফটার দি ডিবেট এই ধরনের একটা জরিপ তেমন গুরুত্ব বহন করে না, বিশেষ করে প্রথম ডিবেটটা। এরপরে ইভেন ওবামা ওয়াজ লস্ট ইন হিজ ফার্স্ট ডিবেট and then Obama became the president. Now how bad it is, it's a different story. The young generation যারা মনে করে যে বাইডেন ইয়েতে ডিবেটে খুব খারাপ করছে, সে আমাদের প্রেসিডেন্ট হলে অসুবিধা, তারাও ফিরে আসবে। এই জন্য হি ইজ দি ওনলি প্রেসিডেন্ট হু হ্যাজ ট্রাইড টু গিভেন এ স্টুডেন্ট লোন ব্রেক ফর 1.7 million students, $1.7 trillion forgiveness. He could not do it because of the Republican. I think we should get the majority, super majority in Senate so that he can do those things. Now, at the same time, what Biden has done in this 3.5 years,
আই থিঙ্ক আমাদের আফার ঠিকই বলেছেন যে আমাদের ডেমোক্রেটিক পার্টি উই আর ফেইলিং in order to bring it to the public what he has done for this country. Even inflation itself, to come down from 9.16 to 3.25 is a miracle. আপনারা যারা আগে আসছেন বা শুনছেন, রিগানের আমলে it was 18% inflation, and it went up to the end of Bush, second Bush, first Bush, until Clinton in 1992 and later. It became marginally tolerable inflation. So everything under him is going good. Now, আমি অলসো যেটা বলতে চাচ্ছি, আমার মনে হয় আয়েশা ভাই ওটা বলেছেন, সেটা হচ্ছে উনি বলতে চাচ্ছেন যদি কনভেনশন ফ্লোরে বাইডেন মনে করে যে one of those four governor, democratic governor, who can be considered as a candidate now, I think those four governor can run. At the same time, unfortunately, Kamala Harris has shown last 4 years she's not ready yet. So I think one of the four governors somehow given by the Biden himself, and Afa is right, nobody else can do it except Biden. Biden, in before his acceptance speech, he has to say all the 4,800 delegates that I have, I am giving it to so and so governor, whether Whitman, whether California governor, whether Pennsylvania governor, it does not matter. Each one of them can beat Trump. I know. And I think, I don't know, somehow I might be wrong, and we'll only see after the না election. না আপনার সাথে অনেকাংশেই একমত হওয়ার সুযোগ আছে, কারণ কি শুধুমাত্র যে বাইডেনের বিপক্ষপাত করছেন অনেকে বিষয়টি তা নয়, বাইডেনের পক্ষেও কিন্তু অনেকে শক্তিশালী অবস্থান নিয়েছেন, তারা বাইডেনের উপর আস্থা রাখছেন। এবং নর্থ ক্যারোলিনায় বিতর্কের পরে যে র্যালিটি বাইডেন করেছেন সেখানে কিন্তু তিনি স্বীকার করে একটি সহজ স্বীকারোক্তি দিয়েছেন। তিনি সেখানে বলেছে আমি ইয়াং ম্যান না, আমি হয়তো যেভাবে স্মুথলি কথা বলা দরকার সেটা পারছি না, আমি হয়তো যেভাবে হাঁটা দরকার সেটি পারছি না, কিন্তু আমি এটা জানি যে আমি আসলে কি, এবং আমি ট্রুথকে সত্যকে সত্য কথা বলি, এবং আমি জানি কোনটা রাইট কোনটা রং। অর্থাৎ এটিও কিন্তু বাইডেনকে হয়তো অনেকে সহানুভূতি কিংবা সমর্থন দেবে। আপনার সাথে আমি একমত এইভাবে। এবং আপনারা লক্ষ্য করছেন যারা এই দেশে অনেকদিন থাকেন, আমেরিকা is a country that can forgive you, especially their leaders are getting forgiven. I heard when Trump was president and he got caught with all those things, women issues, they said that, oh, we did not hire a priest, we hired him. And he said, no, he did not do this. That is how American people are. But problem, the debate we saw, Biden may lost, but Trump did not win. Because in that 90 minutes speech, in 90 minutes session, he has 45 minutes. And of that 45 minutes, he lied, proven lied 29 times. If it continues in his next 4 years, he will be lying 668,000 times. If he becomes the president for 4 years. Even last time, every news media says proven lies were 30,000 in that 4 years. So I'm saying that why he will be going to someone is so miserable. And he's still in a criminal case, which we'll be discussing later, I think. In a criminal case, for everything he has done, I'm not talking during his presidency time. He could have killed, and he said, if he is in Manhattan, shoot somebody before the election, he said. Nobody will do anything to him because he read the presidential power. জি, অনেক ধন্যবাদ মাহফুজুদ্দিন, আপনাকে আমরা একটু আয়েশা দেওয়ানের কাছ থেকে শুনতে চাই। নিঃসন্দেহে আপনি এই বিষয়ে কিছু বলবেন, সাথে আমি ছোট্ট করে একটা প্রশ্ন করে রাখবো, সেটা হলো যে যদি বাইডেন না হন তাহলে কে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে? ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস, ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসম, মিশিগানের গভর্নর গ্রেসন হুইটমার সহ অনেকের নাম শোনা যাচ্ছে, এমনকি তার ট্রান্সপোর্টেশন সেক্রেটারির নাম শোনা যাচ্ছে, পেনসিলভেনিয়ার গভর্নরের নাম শোনা যাচ্ছে। কারা হতে পারেন? এবং ইলিনয় গভর্নর আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ডিবেটের ব্যাপারটাতে যে যেটা উনি বললেন যে তার ট্রাম্প বাইডেনের এগেইনস্টে কে ছিল এন্ড হাউ ডিড হি পারফর্ম, আমরা কিন্তু তার পারফরমেন্স নিয়ে কিছু বলারই রাখছি না, কারণ যেটা আপনি খুব জেনারেল ভাবে এই ডিবেটের পরে যখন অনেক ডিসকাশনে উঠে এসছে এবং অনেক পলিটিক্যাল অ্যানালিস্টরা মেইন মিডিয়াতে কথা বলেছে, ইটস আ কনম্যান এগেইনস্ট অ্যান ওল্ড ম্যান।
Yes. সো কনম্যানের সাথে ওল্ড ম্যান, তো কোনোটাই কিন্তু আমাদের ভালো চয়েস নেই, যেটা আমি বারবার বলেছি যে, এবং আমরা যখন এই জেনারেশন ভোটারদের সাথে কথা বলছি যারা 18 to 20s এর আর্লি 20s এর ভোটার, তারা সকলেই বলছে ইটস এ ভেরি ডিপ্রেসিং পলিটিক্যাল এনভায়রনমেন্ট ইন আওয়ার কান্ট্রি এন্ড ইটস রিয়েলি ফ্রাস্ট্রেটিং দ্যাট sadly we have to vote to exercise our democratic right but there is no candidate for us. So এটা নিশ্চয়ই আমাদের জন্য খুব আশাব্যঞ্জক কোনো কিছু নয় as a future political path we are paving. So সেখানেই হচ্ছে আমার ওপিনিয়ন যে বাইডেন অবশ্যই অত্যন্ত যোগ্য, এবং যদি এখন ট্রাম্প আর বাইডেনকেই আমাদেরকে শেষ পর্যন্ত কনসিডার করতে হয় আউট অফ টু, আমার মনে হয় যারা সমাজ সচেতন সাধারণ মানুষ তারাও হয়তো এটা কনসিডার করবেন, কিন্তু সেখানে একটা স্লিপারি স্লোপ আছে। আমরা অনেক বড় একটা রিস্ক নিচ্ছি, কারণ আমরা জানি আমেরিকান পিপল যেরকম ফরগিভ করতে পারে তেমন ভাবে ইটস অ্যান ইমোশনাল নেশন। সো ইমোশন ড্রিভেন এই মুহূর্তে অনেক পিকে বিকজ অফ দ্য প্যালেস্টাইন ইস্যু। এই ইস্যুগুলো যদি নভেম্বরের আগে খুব ভালো সলিউশন না দিতে পারেন, সেটা মানুষকে অনেকখানি নেগেটিভিটিতে নিয়ে যাবে। এই ছোট ছোট আইসোলেটেড ইস্যু কিন্তু ভোট ব্যাংকে হার্ট করবে। তো সেই ব্যাপারটাকে আমাদের মাথায় রাখতে হবে। তো সেখানে যদি আমরা অন্য অল্টারনেটিভ কিছু কনসিডার করতে পারি, যেটা আপনি বললেন যে উনি যদি নিজে থেকে স্বইচ্ছায় কনভেনশনে কাউকে দেন, মেবি দ্যাট উইল বি এ সেফার সাইড। এবং সেই জন্যই হয়তো অনেক ডেমোক্রেটরা সেটা চিন্তা করছেন। এটা বাইডেনকে অযোগ্য বলে নয়, এটা হচ্ছে এখনকার সিচুয়েশন, কোনটা বেটার সিচুয়েশন আমরা নিতে পারি সেটার জন্য। তো আপনি এখন যারা পসিবল ক্যান্ডিডেট আছে, আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি পার্সোনালি মনে করি আমার ফার্স্ট চয়েস উইল বি ক্যালিফোর্নিয়া গভর্নর অ্যান্ড দ্য সেকেন্ড উইল বি পেনসিলভেনিয়া গভর্নর। আমি মনে করি যে এই দুজন আউট অফ 4-5 এই মুহূর্তে যারা আছেন লিস্টে, যাদেরকে পসিবলি কনসিডার করা হচ্ছে, দুজনই খুবই ভালো পোটেনশিয়াল নিয়ে আছেন, এবং যাদের এই পর্যন্ত অ্যাক্টিভিটিস এন্ড অ্যাকশন ইজ ভেরি পজিটিভ টুয়ার্ডস দ্য পার্টি লাইন, এন্ড আমার মনে হয় সাধারণ মানুষের কাছেও অ্যাকসেপ্টেবিলিটি সেভাবে আছে। কিন্তু শেষ মুহূর্তে যদি প্রার্থী পরিবর্তন করা হয়, এটা কি ট্রাম্পকে আরেকটু বাড়তি সুবিধা দেবে কিনা, কি মনে হয় আপনার কাছে আসে দেওয়ান? এটা সুবিধা অসুবিধা দুটোই হতে পারে। আমার মনে হয় সুবিধা যদিও কিছুটা, অসুবিধা হলেও সুবিধা মানে ট্রাম্পের জন্য তেমন কিছু সুবিধা হবে না, অসুবিধা হবে। একটা জিনিস চিন্তা করেন, এই মুহূর্তে তারা যত ট্রাম্পের যারা স্ট্র্যাটেজিস্ট আছেন পলিটিক্যাল ক্যাম্পেইন গুলো, তারা কিন্তু ধরেই নিয়েছে যে বাইডেনের অপোনেন্ট ট্রাম্প ইলেকশন করছে, এন্ড দে আর ট্রাইং টু ডিগ হোল। সমস্ত স্ট্র্যাটেজি গুলো তৈরি হচ্ছে এগেনস্ট ট্রাম্প, সেইভাবেই তৈরি করা হচ্ছে। এখন আপনি যখন খুব কাছে এসে নতুন কোনো ক্যান্ডিডেট আসবে, তার সম্বন্ধে খুব বেশি নতুন করে স্ট্র্যাটেজি তৈরি করে ব্যাড ক্যাম্পেইন করবার মতো এনাফ সময় হাতে থাকবে না। সেটা হচ্ছে ট্রাম্পের সাইড থেকে। আর ডেমোক্রেট সাইড থেকে যেটা আমার মনে হয় প্রিপারেশনটা হচ্ছে যে যাকেই তারা আনবেন খুব অ্যাগ্রেসিভলি, যেহেতু তারা ফ্রেশ ক্যান্ডিডেট, যেটা আমরা ওবামার সময় দেখেছি যে এটা আমেরিকান হিস্ট্রিতে একেবারে কমন ব্যাপার যে সিনেটররা কিংবা গভর্নররা তাদের পাস্ট পজিটিভ হিস্ট্রিটার সামনে নিয়ে এসে খুব ভালোভাবেই জনগণের কাছে খুব অল্প সময় পৌঁছতে পেরেছেন। তো সেখানে একটা পজিটিভ সাইড আছে ডেমোক্রেট পার্টির জন্য, কিন্তু রিপাবলিকানদের জন্য আমার মনে হয় না এটা খুব বেশি বিরাট বড় অ্যাডভান্টেজ কিছু দিয়ে দেবে। তারা চেষ্টা করবে, কিন্তু আমার মনে হয় আরেক দিক দিয়ে ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা যে তারা যেভাবে এখন স্ট্র্যাটেজি গুলোকে সাজাচ্ছে আগামী 4-5 বছরের জন্য, সেখানে তাদেরকে আবার নতুন করে স্ট্র্যাটেজাইজ করতে হবে। কারণ তখন আর এই বাইডেনকে নিয়ে আর যেসব পয়েন্ট তারা খুব কমন সারাক্ষণই বলছেন হান্টার বাইডেনকে নিয়ে কিংবা তার বয়স নিয়ে, তার সেগুলো বলার সুযোগ আর থাকছে না। তখন আপনাকে নতুন এজেন্ডা বার ট্রাম্পের নানা কেলেঙ্কারির বিষয়গুলো সামনে নিয়ে একতরফা আলোচনা করার একটা সুযোগ তৈরি হতে পারে। আরেকটা বিষয় একটু মিসবাউদ্দিন ভাই আপনার কাছে জানতে চাই, সেটা হলো আমরা তো বাইডেন প্রসঙ্গে অনেকগুলো বিষয় আলোচনা করেছি, ট্রাম্পের প্রসঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটা হলো যে কে হবেন ট্রাম্পের রানিং মেট বা রিপাবলিকান পার্টির ভাইস প্রেসিডেন্ট প্রার্থী। নর্থ ডেকোটার গভর্নর ডাক পারগাম, সেনেটর মার্কো রুবি এবং জেডি ভ্যান্সের নাম বিভিন্ন জায়গায় আলোচনা আসছে। আপনার কাছে কি মনে হয় ট্রাম্পের রানিং মেট কে হতে যাচ্ছেন? শিওর, আপনার সাথে আমি একমত আমাদের ডেমোক্রেটদের জন্য। তো সেখানে আমি মনে করি ক্যালিফোর্নিয়ার গভর্নর যেটা বলছে, আমি ওনাকে 1 নম্বরে রাখছি, কিন্তু সামহাউ আই এম ফিমেল ওরিয়েন্টেড মেবি. Gretchen Whitmer is one of the best governor. Now, why Newsom is the best? Because he handles the 3rd highest economy after America and German.
Californian economy is bigger than England, bigger than France, Italy, whatever you call, enter Europe. So that is why he has that ability to run. I think he will be the best candidate, but I don't know whether our thinking is this: taking a new candidate, even if he's so good, will be tough. Now, as far Republican is concerned, I think they have 2-3 strategies there. They want to choose a young man who can continue with him 4 years and next 8 years. So for that, I think J.D. Vance, who is from Ohio, is a 2-year senator, like Obama was when he got elected. And he carries Ohio. It's a very important state for him. At the same time, Senator Marco Rubio carries Florida. Florida is always zigzag. Very rarely it goes to Republican because of their candidate. Those are such. So I think I don't know whether the other governor that you mentioned, Bergman, but I think these are the two. One of the two he's going to choose. Most likely, what I said. Why you Senator J.D. Vance? Because J.D. Vance is very active in the Senate right now. Over the last 2 years, he has done a lot of damage to the Democratic Party. And that is what they want. The Republican wants to damage the Republican Party. So that will be one of the reasons. Now, whomever he chooses, I think Trump is not electable. If we can take the message, February 18, Trump gave a speech that America is based on Judeo-Christian beliefs. And if he's the president, he will ban other religion. What it means? It only means he's going to ban Islam too. That is, I don't know whether he will do it, but he has proven. He's the guy who is very capable of doing that. As soon as he came, he banned Muslim entering the USA. We went to all airport everywhere. You guys did it. The idea is that he's going to continuously do those things. And he's the guy who took the Jerusalem Israeli capital. That was one of the fire issue for us, as you know, all of us. Even the policy that Biden is following, and he could not move out of Israel. আশাদেওয়ান, আপনার কাছে একটু জানতে চাই এই বিষয়টি নিয়ে। সেটা হলো যে মাহফুজ মিসবাউদ্দিনের সাথে আপনি কতটা একমত হবেন এই বিষয়ে, এবং একই সাথে যে বিষয়টি জানতে চাই সেটি হলো যে যেহেতু শুধুমাত্র 2024 নির্বাচন তো নয়, ট্রাম্পের রানিং মেট 2028 সালে নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ। কারণ ট্রাম্প নির্বাচিত হন আর না হন, এবারই তার শেষবার, কিন্তু যিনি রানিং মেট হিসেবে সিলেক্টেড হবেন তার কিন্তু 2028 সালেও নির্বাচন করার সুযোগ রয়েছে। তাই আপনার কাছে কি মনে হয় যে এটা কতটা গুরুত্বপূর্ণ এবং এই দৌড়ে কে এগিয়ে থাকবেন? আমি এটাতে অনেকটা একমত যে জেডি ভ্যান্স এগিয়ে আছেন, কিংবা হয়তো দলীয়ভাবে সেটাকে হয়তো কনসিডার করা হবে। এবং দ্বিতীয়তে মার্কো রুবিওর একটা সুযোগ আছে, কিন্তু আমি খুব বেশি আশাবাদী নই যে ট্রাম্প তাকে রানমেট হিসেবে নেবেন, যদিও তিনি খুব চেষ্টা করছেন। কারণ যেটা হয় যে রানমেট যাকেই নেওয়ার চেষ্টা করা হয় সেটা অন্যান্য মাইনরিটি গ্রুপ কিংবা বাকি পপুলেশনকে মাথায় রেখেই করবার চেষ্টা করা হয়, কিংবা যেগুলো ইম্পর্টেন্ট স্টেট। একটু থামাবো, আমরা একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে। বিরতি থেকে ফিরে আপনার বাকি বিশ্লেষণগুলো শুনবো। দর্শক, আপনারা যারা আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠান দেখছেন, আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরবো শীঘ্রই, সঙ্গে থাকুন। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. আবারও স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন প্রযুক্তিবিদ এবং রাজনৈতিক বিশ্লেষক আশা দেওয়ান, এবং আছেন ন্যাশনাল প্রেসিডেন্ট এসএল-এর মাহফুজ মিসবাউদ্দিন। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা বিরতির আগে আশা দেওয়ান আপনার কাছ থেকে শুনছিলাম, খুব সংক্ষেপে আপনার কাছ থেকে জানবো, কারণ আমরা আরো দুই একটি বিষয় আলোচনা করার চেষ্টা করবো। সেটা হলো যে ট্রাম্পের এই রানিং মেট 2028 নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ কিনা।
হ্যাঁ, এটা অবশ্যই কিছুটা তো গুরুত্ব রাখেই, কিন্তু সেটা পুরোপুরি ডিপেন্ড করছে ফিউচারে পলিটিক্স রিপাবলিকান পার্টি কোন দিকে যাচ্ছে। কারণ আমরা দেখছি যে পুরো রিপাবলিকান পার্টি ওয়াজ হাইজ্যাকড বাই ট্রাম্প, এখন তো এটা ট্রাম্প পার্টি হয়ে গেছে। তো সেদিক থেকে ট্রাম্পের রানমেট যে হবে তার হয়তো একটা পোটেনশিয়াল এখন 2028-এ রান করবার ব্যাপারটি তখনই আমরা কনসিডার করছি যদি ট্রাম্প প্রেসিডেন্ট হয়ে যান। অবশ্যই অ্যাজ এ ভাইস প্রেসিডেন্ট যে আসবেন সে তখন 28 এর নির্বাচনে হয়তো ক্যান্ডিডেট হবেন, যেহেতু আর ট্রাম্প ট্রাম্প যদি নিজেই না হতে পারেন তখন হয়তো সে বিষয়টি নতুন করে আবার কিন্তু ভাবার সুযোগ রয়েছে। এছাড়া যদি উনি না হন প্রেসিডেন্ট, সেক্ষেত্রে এই মুহূর্তে যিনি প্রেসিডেন্ট ক্যান্ডিডেট হবেন সেটা খুব একটা গুরুত্ব রাখছে না 28 এর নির্বাচনের জন্য, কারণ এটা আমরা অতীতেও দেখেছি। জন মেকেনের সাথে স্যারা পেলেন রানমেট হয়েছিলেন এবং তারা কিন্তু তার পরবর্তীতে রাজনীতিতে কোথাও ঠাঁই করতে পারেননি ন্যাশনাল স্টেজে। তো এরকম ঘটনা আছে, সেটা সময় বলে দেবে। একটা প্রসঙ্গে জানবো, সেটা হলো যে সুপ্রিম কোর্ট ট্রাম্পকে আংশিক দায় মুক্তি দেওয়ার পর আজকে আবার নতুন করে সিদ্ধান্ত এসেছে, অর্থাৎ নিউ ইয়র্কের কোর্টে ট্রাম্পের যে হাসমানি মামলাটি চলছিল সেটি 11 জুলাই রায় ঘোষণা করার কথা ছিল, সেটি আবার 18 সেপ্টেম্বর নিয়ে যাওয়া হয়েছে। অর্থাৎ আদালতগুলো থেকে কি ট্রাম্প নির্বাচনের আগে এর মধ্যেই সুবিধা পেতে শুরু করেছেন, যেটি তার নির্বাচনকে প্রভাবিত করবে কিনা? এটা খুব দুঃখজনক আমি হলেও মাহফুজ সত্যি। মদিনের কাছ থেকে শুনে আয়েশা দেওয়ান আপনার কাছ আচ্ছা, থেকে ঠিক শুনবো আছে। একই জিনিস। আমি বুঝতে পারি। না আশা আপু বলেন আফা এসব বলুন, অসুবিধা নেই। আশা তো বলো শুরু করছেন, বলেন না। ওকে জি আশা আপনি বলেন, তারপরে আমি যেটা বলবো যে এটা খুব দুঃখজনক হলেও সত্যি যে সুপ্রিম কোর্টে যে রায়টি হয়েছে কিংবা যে ডিসিশনটি এসেছে এটা খুব প্রত্যাশিত ছিল না, এবং যেটা কেন হচ্ছে সেটাও আমরা অনেকখানি জানি যে সুপ্রিম কোর্টের বর্তমান যে সার্কিটের সিচুয়েশন পজিশন থেকে সেটা হচ্ছে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে যে আপনি যেটা বললেন হাসমানি মামলাটিকে কিছুদিনের জন্য যেটা কনভিক্ট করার কথা ছিল জুলাইতে সেটাকে পিছিয়ে দেওয়া হয়েছে, এখন সেপ্টেম্বর কি অক্টোবরের 18 তারিখে নিয়ে যাওয়া হয়েছে বোধহয়, আমি যদি মিস্টেক না করে থাকি। তো হ্যাঁ, তো সেটা করার কারণটা হচ্ছে যে এই যে ডিসিশনটি দেওয়া হচ্ছে সেখানে কিন্তু যে ব্যাপারগুলো বলা হচ্ছে এটা পুরোপুরি ক্লিয়ার নয়, যার কারণে এটা অন্যান্য আদালতগুলো সেটা ক্লিয়ার হতে অফিসিয়াল অ্যান্ড আনঅফিসিয়াল যে প্রেসিডেন্সিয়াল ইমিউনিটিটা তা বলা হচ্ছে যে যেটা অ্যাজ এ প্রেসিডেন্ট যদি অফিসিয়াল কোনো কমান্ড ক্যারি করেন, কোনো কাজ করেন, সেটাকে ইমিউনিটিতে আনা যাবে, নট দ্য আনঅফিসিয়াল। বাট এখন কোয়েশ্চেন হচ্ছে কোনটা অফিসিয়াল এবং কোনটাকে আনঅফিসিয়াল ভাবে আপনি ডিফাইন করবেন। যেমন ফার্স্টে এই যে প্যালেস্টাইনের সাথে যে ইসরায়েলকে সহযোগিতার ব্যাপারটা, এটা অফিসিয়াল ডিসিশন, সেটার জন্য আমরা যতই বলছি জেনোসাইড হচ্ছে সেটার জন্য কিন্তু আমেরিকান প্রেসিডেন্টকে আমরা হ্যাং করতেও পারবো না, কোনো মামলাও করতে পারবো না। কিন্তু এবার যদি এই হাসমানির মামলা ধরুন কিংবা এই যে জানুয়ারিতে যে ঘটনা ঘটেছে জানুয়ারি 6 সেখানে সেসব যে ঘটনাগুলো ঘটেছে এখানে অনেক ঘটনাকেই কিন্তু আমরা কোনোভাবেই অফিসিয়াল ইনসিডেন্ট বলতে পারি না, তো এটা আনঅফিসিয়াল। তো এই জন্য এই অফিসিয়াল আনঅফিসিয়ালের যে একটা কনফিউশন হয়েছে এবং ক্লিয়ার একটা ডিরেকশন যদি না আসে সে পর্যন্ত অন্য আদালতগুলো তাদের কনভিকশন কিংবা কাজের জন্য কিছুটা সময় নিচ্ছে। তো এটার পেছনের কারণটা যেটা আমার মনে হয় যেটা অনেকখানি ট্রাম্পকে কিছুটা সময় কিনে দেওয়া, আদালতের বিচার ব্যবস্থার পক্ষ থেকে তাকে এই যে নির্বাচনের খুব কাছাকাছি যে যদি কনভিকশন হয় সেটা হতে পারে, আর যদি তাও না হয় এবং হয়তো এটাকে আরো পুশ আউট করে নির্বাচনের পরবর্তীতে যদি নিয়ে যাওয়া সেটাই হচ্ছে এক ধরনের প্রচেষ্টা আমি বলবো, এবং এটা অবশ্যই আমাদের গণতান্ত্রিক চর্চার জন্য খুব একটা সুখবর নয়। জি মাহফুজ বলতেন আপনার কাছে জানতে চাই, সেটা হাসপাতালটা একেবারে ব্যক্তিগত, সেইখানে কেন এই বিষয় হচ্ছে কিংবা আরো যে মামলাগুলো আছে সেগুলো প্রভাবিত হবে কি? না আমার যেটা বক্তব্য এই ব্যাপারে ইটস ক্লিয়ার, কারণ এই জন্য আমি বলছি আয়েশা আপাকে বলবো, উনি বলছেন সুপ্রিম কোর্টের যে কোনো ডিসিশনই আসুক একমাত্র যদি এগারিস্ট ধরেন রিপাবলিকান হয়, এগারিস্ট যদি কনজারভেটিভ প্রিন্সিপালের বাইরে হয়, তখন আমরা মনে করতে পারি যে দে আর ফেয়ার। সুপ্রিম কোর্ট নেভার বি ফেয়ার, দে আর 6-3, তো এইগুলো। আর ওইটা কিন্তু সত্য, অ্যাজ এ প্রেসিডেন্ট হি ক্যান ডু এনিথিং হি ওয়ান্টস। এক্স্যাক্টলি দিস ইজ, আমি একটা ইউনিয়নের প্রেসিডেন্ট আজকে 24 বছর, আপনি জানার বোধ হয়। ওই ইউনিয়নের কনস্টিটিউশন, ছোট্ট একটা কনস্টিটিউশন, এখানে লেখা আছে প্রেসিডেন্ট ইজ গোয়িং টু ডিসাইড how the union should run, and it is only him who will decide how to bring services to the member. Now, এখন আমি সার্ভিসেস থেকে যদি উল্টাপাল্টা করে বলি তাতে কিছু আসে না, একমাত্র নেক্সট ইলেকশনে যদি ডিপিট খাই
I just got elected for 9th term again. So idea is very simple. সুপ্রিম কোর্টের ডিসিশন যেটা দেওয়া হয়েছে সেটা কিন্তু কি বলছে, তারা এটা খারাপ বলে নাই যে আপনি প্রেসিডেন্ট থাকাকালীন যদি কোনো জব রিলেটেড প্রেসিডেন্সিয়াল রিলেশন অনুযায়ী যদি কোনো অন্যায় করে থাকেন, যেটা আপা বললো বাইডেনের যে এখন প্যালেস্টাইনের যে ঘটনা, এখানে তারা দোষ দিলেও লাভ নাই, দোষ না দিলেও লাভ নাই, কারণ উই ক্যানট ডু এনিথিং অ্যাবাউট ইট বিকজ ইটস আমেরিকান পলিসি এন্ড হি ইজ দি প্রেসিডেন্ট and he's trying. If Nati and all these people, they don't want to listen to him, so that is nothing has happened. But the idea is very simple. If this continues, then what we have to see, his other cases, including this hush money, he will be punished. Now, your concern is that why then the judgment was not announced. It is a good concern, but I think what they thought, the day it was announced, Trump claimed that he has been relieved. তাকে এখান থেকে সমস্ত অপরাধ থেকে তাকে নিষ্কৃতি দেওয়া হয়েছে। এখন ক্রমান্বয়ে তারা আস্তে আস্তে এটাকে অ্যানালাইজ করে দেখতেছে যে না, আসলে তাকে শুধুমাত্র প্রেসিডেন্সিয়াল পাওয়ার অনুযায়ী যা যা করার কথা সেখানকার জন্য তাকে মাফ করা হয়েছে বা হবে। তো তাতে বোঝা যাচ্ছে এই ছাড়া আর অনেক অপরাধ তার আছে। ইভেন সে যে যাওয়ার সময় সমস্ত ফাইলগুলি নিয়ে গেল ওখান থেকে, এটাও কিন্তু অপরাধ। এটা তখন তো সে প্রেসিডেন্ট আছে, লিভিং হোয়াইট হাউস, সো সেটার জন্য তার পানিশমেন্ট হবে। আর এই জাজ মনে করছে যদি আমি এখন ডিসিশন দিয়ে দিই আর সুপ্রিম কোর্টের এনওয়ান্স অনুযায়ী যদি এটাকে আউট অফ রুল বলা হয়, তাহলে তো আই এম ডিসক্রেডিটেড, সো শি ইজ হোল্ডিং ইট হুইচ ইজ অর্ডার। এন্ড মোর ওভার, ইভেন দিস পানিশমেন্ট উড হ্যাভ বিন অ্যানাউন্সড দ্যাট ডে, এটা কোনো অবস্থাতেই আগামী ইলেকশনের আগে কার্যকরী করা যাইত। তো সুতরাং এই কেসগুলি সবই আসবে তার ইদার হোয়াইট হাউসে বসে তাকে ভোগ করতে হবে, আর না হোয়াইট হাউস থেকে না ইলেক্টেড হইয়া এমনিতে ভোগ করতে হবে, আমি মনে করি। জি, অনেক ধন্যবাদ মাহফুজ নজরুদ্দিন এবং আয়েশা দেওয়ান, আপনাদের দুজনকেই। আমরা গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় আপনাদের বিশ্লেষণ শুনেছি এবং আরো কিছু বিষয় হয়তো আমরা সময়ের অভাবে আজকে আলোচনা করতে পারিনি, আগামী দিনগুলোতে নিঃসন্দেহে সেগুলো আমরা আলোচনা করব। দর্শক আপনারা যারা দেখছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠান। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।